আসসালামু আলাইকুম। বাংলায় শিখি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম। আমরা মূলত ডাটা ভিজুয়ালাইজেশন পার্টে আছি। আমরা পাইথনের সিবর্ন লাইব্রেরি ইউজ করার মাধ্যমে কীভাবে ডাটাকে ভিজুয়ালাইজ করতে পারি সেই জিনিসটা আমরা দেখতেছিলাম। তো সিবর্নের ১ নম্বর লেকচার যেটা আছে সেটা আমাদের শেষ। আমরা সিবর্নে আজকে ২ নম্বর লেকচারে আছি। এবং পাশাপাশি আমরা মূলত একটা এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস অ্যান্ড মেশিন লার্নিং এর একটা কমপ্লিট কোর্স বাংলায় তৈরি করতেছি। তো পুরো কোর্সটি আমরা চেষ্টা করব পার্ট বাই পার্ট দেখার জন্য। তো আজকে সিবর্ন লেকচার 2 তে আমরা যে জিনিসগুলো আলোচনা করব সেগুলো মূলত প্রথমটি রাগ প্লট, তারপরে যেটা আছে সেটা ডিস প্লট, তারপরে যেটা আছে সেটা হিস প্লট, আরেকটা কি কেডি প্লট। তো প্রথমে আমরা রাগ প্লটকে যদি বর্ণনা করতে চাই বা রাগ প্লট নিয়ে যদি কিছু আলোচনা করতে চাই সেক্ষেত্রে আমাদের যে লাইব্রেরিগুলো আছে সেগুলোকে ইম্পোর্ট করতে আমরা দেখছি সবসময় যে পান্ডাসকে আমরা পিডি হিসেবে ইম্পোর্ট করছি, নামপাইকে এনপি হিসেবে ইম্পোর্ট করছি, ম্যাটপ্লটলিবকে পিএলটি হিসেবে ইম্পোর্ট করছি এবং সিবর্নকে এসএনএস হিসেবে ইম্পোর্ট করছি। এবং আমরা দুটো ডেটা সেট নিয়েছি। এটা ডেটা সেট ডিএম অফিস সেলস.csv ডেটা সেট, যেটা মূলত আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে বা দেওয়া আছে, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আর ডিএফ2 যেটা বা ডেটা ফ্রেম 2 সেটাকে আমরা একটা আমাদের সিবর্নের ভিতরে যে ডিফল্ট ডেটা সেটগুলো আছে সেখান থেকে আমরা টিপস নামক ডেটা সেটটিকে আমরা লোড করে নিয়েছি। তো এগুলো আমরা রান করতেছি এই কলামগুলোকে। এখন আমরা আসি রাগ প্লটে। তো এই রাগ প্লট draws small vertical lines at each data point along an axis to show the data distribution। মূলত কোনো একটা ডেটা ডিস্ট্রিবিউশন দেখার জন্য আমরা মূলত রাগ প্লট ব্যবহার করে থাকি। এখন কথা ডেটা ডিস্ট্রিবিউশন বলতে কি বুঝি। তো আমরা একটা রাগ প্লট অঙ্কন করব। অঙ্কন করার পরে আমরা দেখব যে আসলে ডেটা ডিস্ট্রিবিউশন বলতে কি বুঝতেছি। এবং এখানে রাগ প্লটের ক্ষেত্রে আমাদের যে কিওয়ার্ডগুলো ইউজ করা হয় খুবই মোস্ট ফ্রিকোয়েন্টলি যে কিওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি সেগুলো এখানে দেওয়া আছে এবং তাদের ডিসক্রিপশনগুলো দেওয়া আছে কেন ব্যবহার করা হয়। এবং এখানে আমরা একটা এক্সাম্পল রাখছি। তো প্রথমত আমার কাছে ডেটা সেট আছে দুইটি, একটা ডিএফ1 একটা ডিএফ2। আমি যদি একটু ডেটা সেটগুলোকে দেখি তো ডিএফ1.head, তাহলে আমাদের ডেটা সেটটা দেখা যাবে যে এটা একটা সেলস অফিসিয়ালসের একটা ডেটা এবং সেখানে ডিফিনিশন, তারপর লেভেল অফ এডুকেশন, ট্রেনিং লেভেল, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, স্যালারি এবং সেলস আছে। তার মানে কি যে আমার কিছু কর্মচারী যারা আছে তাদের মূলত তারা কত বছর ট্রেনিং করছে, তাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স কত, তাদের স্যালারি কত, তারা কত টাকা সেলস করতেছে, তারা কোন ডিভিশনে কাজ করতেছে, প্রিন্টারে নাকি পেরিফেরালসে নাকি অফিস সাপ্লাইসে, এবং তাদের এডুকেশনাল লেভেল কীরকম এরকম। এবং আরেকটা ডেটা সেট আছে সেটা আমাদের টিপস ডেটা সেট। তো এটার সাথে আমরা পরিচিত, দুটো ডেটা সেটের সাথেই গত পর্বে আমরা এটা দেখছি। তো টিপস ডেটা সেটের মধ্যে আমাদের দেখা যাচ্ছে যে এটা মূলত একটা রেস্টুরেন্ট বিলের টিপস ডেটা সেট এবং এখানে দেখা যাচ্ছে যে টোটাল বিল দেওয়া আছে, টিপ দেওয়া আছে যে একটা রেস্টুরেন্টের টোটাল বিল কত হয়েছে, সেই টোটাল বিলের সাপেক্ষে সে কত টাকা টিপ দিচ্ছে, তারপর তার জেন্ডারটা কি বা সেক্সটা কি, তারপর স্মোকার নাকি নন স্মোকার, সে কোন দিন বসছিল, টাইম কখন বসছিল এবং সে কতজন নিয়ে আসছিল, 2 জন 3 জন 4 জন এরকম। তো এই দুটো ডেটা সেটকে থেকে আমরা মূলত আমাদের যে রাগ প্লট যেটা আছে সেটা আমরা অঙ্কন করব। তো রাগ প্লট অঙ্কন করার ক্ষেত্রে আমরা আমাদের ফার্স্ট যে এক্সাম্পলটা আমরা এখানে লিখে রাখছি, তো আমরা সরাসরি সেটাই ইউজ করতে পারি। যেমন এখানে আমি যদি লিখি যে এসএনএস, যে আমরা সিবর্নকে কল করলাম, সিবর্নের ভিতরে যে রাগ প্লট যেটা আছে সেটাকে আমরা অঙ্কন করতে যাচ্ছি এবং যে শিফট এবং ট্যাব চেপে ধরি তাহলে দেখা যাবে যে এখানে আমাদের সবগুলো প্যারামিটার দেখাচ্ছে এবং এই প্যারামিটারের ভ্যালুগুলো যদি আমি ফিল আপ করে দিতে পারি তাহলে কি আমার রাগ প্লটটা তৈরি হয়ে যাবে। তো মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার ডাটা ইজ ইকুয়াল টু নাল লেখা আছে, এক্স ইজ ইকুয়াল টু নাল লেখা আছে, ওয়াই ইজ ইকুয়াল টু নাল লেখা আছে, হিউ লেখা আছে ইজ ইকুয়াল টু নাল এবং হাইট দেওয়া আছে। তো আমরা চাচ্ছি যে ডাটা ইজ ইকুয়াল টু নাম দিব এবং এক্স ইজ ইকুয়াল টু একটা ভ্যালু দেবো, মানে যে ডাটা ইজ ইকুয়াল টু একটা ডাটা ফ্রেমের নাম দিয়ে দিব এবং এক্সের একটা কলাম দিব আর কি, ঠিক আছে। তো রাগ প্লটটা মূলত নিউমেরিক্যাল ভ্যালুর ক্ষেত্রে আমরা অঙ্কন করে থাকি এবং তাদের ডিস্ট্রিবিউশন দেখি। তো এখানে দেখা যাচ্ছে যদি আমরা এই টিপস নামক যে ডেটা সেটটা আছে এখান থেকে যদি রাগ প্লট অঙ্কন করতে চাই তাহলে টোটাল বিল অথবা টিপের অথবা সাইজের আমরা কী করতে পারি, আমরা রাগ প্লট অঙ্কন করতে পারি। তো সাপোজ আমরা টোটাল বিলের রাগ প্লট অঙ্কন করতে চাচ্ছি, এই জন্য আমরা কী করবো, এসএনএস.রাগ প্লট প্রথমেই আমি ডাটা ইজ ইকুয়াল টু, ডাটাটা কোথা থেকে আসতেছে, এটা আমাদের ডিএফ2, তার মানে ডিএফ2 বা ডাটা ফ্রেম 2 কমা দিলাম। আমি এক্স অক্ষ বরাবর কাকে প্লট করতে চাচ্ছি, এক্স অক্ষ বরাবর টোটাল বিলকে প্লট করতে চাচ্ছি, তাহলে আমি টোটাল বিলকে লিখে দিলাম এবং জাস্ট যদি আমি এটাকে রান করি তাহলে যাবে এখানে আমাদের এই যে রাগ প্লট তৈরি হয়েছে এবং রাগ প্লট তৈরির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা খুবই ছোটো ছোটো দেখা যাচ্ছে এদিক থেকে, যে এই বরাবর টোটাল বিল আছে, এ বরাবর আমাদের একটা মান আছে, ঠিক আছে। তো এই যে আমাদের টোটাল বিল এটা এখানে দেখা যাচ্ছে খুবই ছোটো ছোটো, তো আমরা চাচ্ছি এটা হাইটটা একটু চেঞ্জ করার জন্য। তো এখানে আমি যে শিফট এবং টেপ চেপে দিয়ে দেখবো যে এখানে একটা হাইট নামে একটা প্যারামিটার আছে, ওকে। তো এখানে আমি জাস্ট একটা কমা দিয়ে জাস্ট হাইট লিখলাম, হাইট ইজ ইকুয়াল টু দিয়ে দিলাম, সাপোজ আমি লিখলাম 0.5 মানে 50%। যদি 50% লিখে দেখবেন যে এখানে একটা চেঞ্জ আসছে এবং প্রায় যে এটা যদি 100% হয় তাহলে 50% বরাবর এটা আচ্ছা। তো এই রাগ প্লট দেখে আসলে আমরা কীভাবে একটা ডিসিশন ড্র করতে পারি সেটা একটা ফ্যাক্ট। তো দেখেন এখানে মূলত আমাদের টোটাল বিলগুলো আসছে 10 থেকে, মানে এটা কি $10, এটা $20, $30, $40, $50।
তো এই যে আমাদের যে কাস্টমারগুলা ছিল, এই যে এই ডাটা সেটের মধ্যে যতজন কাস্টমার ছিল, ঠিক আছে? যেমন আমি যদি এখানে দেখি যদি আমাদের কতগুলো কাস্টমার আছে, জাস্ট df.info দিয়ে যদি আমি একটু রান করি, সরি আমার ব্যাকআপ df.info দিয়ে যদি আমি রান করি, সরি df2 আমি যেহেতু নেই। আচ্ছা, df2 যদি ইনফো দিয়ে কাজ করি তাহলে 244 জনের ডেটা আছে এবং এই 244 জনের মধ্যে দেখা যাচ্ছে এইখানে এই যে নীল কালার যে আছে, নীল কালার যে দাগগুলো আছে, এই দাগগুলোর ঘনত্ব খুবই বেশি, 10 থেকে 20-এর মধ্যে, অথবা আমরা যদি বলি 10 থেকে 25-এর মাঝে খুবই ঘনত্বটা বেশি। কিন্তু যখন আমি দেখতেছি 30 থেকে 50 এখানে কিন্তু ঘনত্ব খুবই কম। তাহলে এখান থেকে আমরা ডিসিশন ড্র করতে পারি এরকম যে আমার যে টোটাল বিল আছে এবং যারা আমার কাস্টমার তারা হচ্ছে মূলত $10 থেকে $25 খুব বেশি বিল করতেছে বা ফ্রিকোয়েন্টলি এই বিলটা খুব বেশি হচ্ছে, মানে যারাই বসতেছে ওই রেস্টুরেন্টে তাদের বিলটা $10 থেকে $20 মাঝখানে বেশি। তো এইভাবে চাইলে আমরা রাগ প্লটের মাধ্যমে খুব সহজেই একটা ডিসিশন ড্র করে ফেলতে পারি। এখন যদি আমি চাই যে না আমি আমার যে df1 নামক যে ডেটা সেট আছে এখান থেকে হচ্ছে আমি ওই স্যালারির রাগ প্লটটা অঙ্কন করবো, তাহলে কীভাবে অঙ্কন করতে পারি? আমরা জাস্ট এটাকে নিয়ে যাই স্যালারি, এবং এক্ষেত্রে আমরা আরেকভাবে অঙ্কন করতে পারি। যেমন এখানে আমি কী করছিলাম, sns.rackplot ডেটা ইজ ইকুয়াল টু df2 বলছি, x ইজ ইকুয়াল টু টোটাল বিল বলছি। আমি এই দুইটা লাইনকে একসাথে লিখতে পারি। ওকে, দুইটা লাইনকে কীভাবে একসাথে লিখতে পারি? যেমন যদি আমি লিখি sns.rackplot এবং আমি কার রাগপ্লট চাচ্ছি, আমি চাচ্ছি df2 এর ভিতরে, সরি df1 এর ভিতরে, এই যে আমার যে df1টা আছে বা ডেটা ফ্রেম 1 আছে, এই যে ডেটা ফ্রেম 1, এই ডেটা ফ্রেম 1 এর ভিতরে যে স্যালারিটা আছে এই ভেরিয়েবলের, তাহলে আমি এখানে বলে দেবো df1 এর ভিতরে যে স্যালারি নামক ভেরিয়েবলটা আছে আমি এর রাগপ্লট চাচ্ছি, এবং আমি যদি রান করি এই যে রাগপ্লট তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এবং যদি আমি এখান থেকে কমা দিয়ে, তাহলে এখন আমার কি করা লাগলো না, এখানে কিন্তু আমাকে যে ডেটা ইজ ইকুয়াল টু df2 এটা বলে দেওয়া লাগলো না, এবং x ইজ ইকুয়াল টু টোটাল বিল এটা বলে দেওয়া লাগলো না। তার মানে আমি হচ্ছে একবারই করে ফেলতে পারলাম। এবং আমি এখান থেকে জাস্ট হচ্ছে হাইটটা একটু চেঞ্জ করে দিই, তাহলে হাইট ইজ ইকুয়াল টু আমি বললাম হচ্ছে সাপোজ 0.5, তাহলে হাইটটা দেখা যাচ্ছে যে এরকম একটা হাইট আসতেছে, এবং এখানে বোঝা যাচ্ছে যে এখানে যে স্যালারিটা সেই স্যালারিটা প্রায় ধরেন এই যে 60,000 বা হচ্ছে 60,000 থেকে একটু কম, বলতে পারি 50,000 থেকে, অথবা ধরেন 58,000 থেকে 1,20,000 বা 1,25,000 পর্যন্ত খুব বেশি, মানে হচ্ছে যারা কোম্পানিতে কাজ করতেছে তাদের স্যালারিটা এই রেঞ্জের মধ্যে সব থেকে বেশি, এবং 1,20,000-এর উপরে স্যালারি সংখ্যা খুবই কম, লোকজনের সংখ্যা খুবই কম, এবং 40,000 থেকে 60,000-এর মধ্যে লোকজনের সংখ্যা খুবই কম। তো এইভাবে চলে আমরা রাগ প্লটের মধ্যে কোনো একটা ডিসিশন ড্র করতে পারি। এবং আমি যদি এটার কালারটা চেঞ্জ করতে চাই, জাস্ট আমি কালার নামে একটা প্যারামিটার ইউজ করতে পারি, এবং কালার নামে প্যারামিটার ইউজ করে আমি জাস্ট বলে দিলাম রেড, তাহলে কিন্তু এখানে হচ্ছে এই যে আমাদের রাগ প্লটটা আছে এই রাগ প্লটের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে হচ্ছে আমাদের রাগ প্লট অঙ্কন করতে পারি এবং সেখান থেকে একটা ডিসিশন ড্র করতে পারি। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ডিসপ্লট বা ডিস্ট্রিবিউশন প্লট, সরাসরি আমরা যদি বলি। এবং ডিসপ্লট আর হিস্ট প্লট এই দুটার মধ্যে আসলে কোনো পার্থক্য নেই। ডিসপ্লটে হিস্টোগ্রামের জন্য ব্যবহার করা হয়, হিস্টপ্লটে হিস্টোগ্রামের জন্য ব্যবহার করা হয়। তো এটা নিয়ে আসলে খুব একটা বেশি ওইরকম কোনো পার্থক্য নেই, তো আমরা দুটোই শিখব। এখন প্রথমত আমরা চাচ্ছি যে আমাদের যে টোটাল বিল, এই টোটাল বিলের ডিসপ্লট অঙ্কন করবো, এবং ডিসপ্লট এবং হিস্ট প্লট দুটোই কিন্তু হচ্ছে কি আমাদের নিউমেরিক্যাল ডাটার জন্য ব্যবহার করা হবে, এবং নিউমেরিক্যাল ডাটার ডিস্ট্রিবিউশন জানার জন্য ব্যবহার করবে যে ওইখানে ভ্যালুগুলো কোন ভ্যালুগুলো খুব বেশি ফ্রিকুয়েন্টলি আসতেছে। ওকে, যেমন আমাদের এখানে আমরা যদি আবার এই রাগ প্লটের মতোই যদি টোটাল বিলকে আমরা ডিসপ্লট এবং হচ্ছে স্যালারিকে যদি ডিসপ্লটে দেখতে চাই তাহলে কীভাবে দেখতে পারি আমরা একটু দেখি। ফর সাপোজ আমি sns.displot কোনো একটা ডিসপ্লট অঙ্কন করার জন্য sns.displot ফাংশনটিকে কল করতে হবে, এবং sns.displot ফাংশনকে কল করার পর আমাদের শিফট এবং ট্যাব চেপে ধরে এখানে আমাদের যে প্যারামিটারগুলো আছে এগুলো খুব সুন্দর করে দেখা যাবে এখানে। হ্যাঁ, এখানে খুব সুন্দরভাবে আমরা দেখতে পারবো। তো এই ডিসপ্লটটা অঙ্কন করার ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে যদি চাই, নর্মালি আমি ডাটা ইজ ইকুয়াল টু বললাম যে টিপস, মানে df1 যে ডাটা সেট আছে বা df2 নামক যে ডাটা সেট আছে, যে df2তে আমরা হচ্ছে আমাদের কি বলছে যে যেটা হোটেলের ডাটাটা আছে এটা আমরা নিচ্ছি। তো ডেটা ইজ ইকুয়াল টু df2 নিলাম, এবং আমি যদি এখানে আমি যদি একটা শিফটের দিয়ে চেপে দিই তাহলে এক্স এর মানটা দিতে হতেছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু বললাম হচ্ছে সাপোজ টোটাল বিল, এই যে টোটাল বিলটা আমি দিয়ে দিলাম টোটাল বিল, এবং আমি যদি এটাকে রান করি, নর্মালি যদি রান করি দেখেন আমাদের একটা ডিস্ট্রিবিউশন প্লট তৈরি হয়ে গেছে বা হিস্টোগ্রাম তৈরি হয়ে গেছে। ওকে, খুব সুন্দর একটা হিস্টোগ্রাম তৈরি হয়েছে, এবং এই হিস্টোগ্রামটা আমরা চাইলে আমাদের রেজাল্টের জন্য আমরা ব্যবহার করতে পারি। এবং এখান থেকে দেখা যাচ্ছে যে এখানে 10 থেকে মানে হচ্ছে যে 25 পর্যন্ত মানে হচ্ছে এটার কি ডিস্ট্রিবিউশনটা অনেক মানে বড় বা কাউন্ট দেখা যাচ্ছে বেশি, তো এখানে বলা যায় যে এটার ডিস্ট্রিবিউশনটা এখানে হচ্ছে আমাদের বেশি বা ফ্রিকুয়েন্টলি খুব ব্যবহার হচ্ছে। তার মানে হচ্ছে আমরা বলতেছি যে এখানে যে টোটাল বিলটা আমাদের রেস্টুরেন্টে সেটা হচ্ছে $10 থেকে $20 মাঝে খুব বেশি। তো এটা গেল। তো তার পরবর্তীতে এখানে আরও কিছু প্যারামিটার আছে, সেটা কি কি আমাদের এই হিস্ট প্লটের মধ্যে আমাদের আরও কিছু যে প্যারামিটার আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। যেমন আমি যদি এটাকে একটু রান করি, যেমন এখানে যদি আমরা শিফট অ্যান্ড ট্যাব চেয়ে ধরি আমরা দেখব যে এখানে হচ্ছে রো আছে, কালার আছে, ওয়েটস আছে, কাইন্ড আছে, হ্যাঁ, তারপর রাগ আছে, তারপরে কি আছে এখানে আর অনেক ধরনেরই আছে। তো আমরা একটা প্যারামিটার ইউজ করবো, সেটা হচ্ছে নাম হচ্ছে KDE। আমি লিখলাম KDE ইজ ইকুয়াল টু ট্রু।
বুঝছেন, কেডি ইজ ইকুয়াল টু লিখলাম ট্রু, মানে কেডি ডিফল্টভাবে দেওয়া থেকে ফলস, মানে যদি কেডি ইজ ইকুয়াল টু ট্রু লিখি দেখেন এখানে কিন্তু এই যে একটা নর্মাল ডিস্ট্রিবিউশন যে কার্ভ হয় সেই কার্ভটা দেখা যাচ্ছে, এবং এই কার্ভটা দেখে আমরা বুঝতে পারতেছি যে আমার যে হিস্টোগ্রামটা আছে এটা কি একটা রাইট স্কিউড, বা সরাসরি বোঝা যায়, কিন্তু তারপরে আমরা এখান থেকে বলতে পারি যে এটা হচ্ছে সিমেট্রিক না, এটা হচ্ছে রাইট স্কিউড। যারা হচ্ছে আমরা পরিসংখ্যানে পড়াশোনা করি বা স্ট্যাটিস্টিক্স পড়াশোনা করি তারা খুব ভালোভাবে এটা জানি আমরা। তো এইভাবে আমরা চাইলে কেডি ইজ ইকুয়াল টু ট্রু লিখে দিতে পারি, এবং আমরা চাইলে এখানে বিনের সংখ্যা কমাইতে বা বাড়াইতে পারি। তো বিনের সংখ্যা কমানো বাড়ানোর জন্য অ্যাকচুয়ালি ইউজ করা হয় যেটা, সেটা হচ্ছে বিন ইজ ইকুয়াল টু ধরেন হচ্ছে 20 বা 30 বা 40 এরকমভাবে লেখা হয়, ঠিক আছে। যেমন বিন ইজ ইকুয়াল টু 20 দিয়ে দিলাম। আর আমি যদি চাই কালার, তো কালারটা চেঞ্জ করতে পারি, কালার ইজ ইকুয়াল টু দেখে দিলাম ধরেন হচ্ছে আমরা দিয়ে দিলাম গ্রিন। তাহলে গ্রিন দিলে আমাদের এই কালারটা চেঞ্জ হয়ে গেল। তো চাইলে আমরা এইভাবে হচ্ছে এই জিনিসগুলো মানে দিস প্লটের মধ্যে যে বেসিক যে জিনিসগুলো আছে সেগুলোকে আমরা হচ্ছে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তো তারপরে আমরা যদি সেমভাবে আমরা যদি ওই আগেরটার ক্ষেত্রে, যেমন আগেরটা বলতে কি যে আরেকটা যে ডেটা সেট আছে আমাদের, ওই ডেটা সেটের মধ্যে আমরা এইভাবে আমাদের স্যালারির জন্য ইউজ করতে পারি। যেমন ওটা যদি আমরা ইউজ করতে চাই, ওটা আমাদের ডেটা ফ্রেম কত, ডেটা ফ্রেম 1, তার মানে sns.disport আমি বললাম ডেটা ইজ ইকুয়াল টু হচ্ছে df1, ডেটা ইজ ইকুয়াল টু df1, এক্স ইজ ইকুয়াল টু বললাম হচ্ছে কি স্যালারি, স্যালারিকে দেখতে যাচ্ছি, এবং এখান থেকে এই যে আমাদের স্যালারির যে ডিস্ট্রিবিউশন প্লট এটা তৈরি হয়ে গেছে। এবং যদি আমরা কেডি ইজ ইকুয়াল টু ট্রু করে দিই, আমরা যদি বলি কেডি ইজ ইকুয়াল টু ট্রু, দেন দেখেন খুব সুন্দরভাবে এখানে কেডি ইজ ইকুয়াল টু ট্রু হবে, এবং এটা বোঝা যাচ্ছে অনেকটা নর্মাল ডিস্ট্রিবিউটেড, এবং নর্মাল ডিস্ট্রিবিউটেড বলা যায়, ঠিক আছে। কেডি ইজ ইকুয়াল টু ট্রু, এবং আমি চাইলে এখান থেকে কালারটাও চেঞ্জ করে ফেলতে পারি, কালার ইজ ইকুয়াল টু বলে দিলাম হচ্ছে রেড, কালার ইজ ইকুয়াল টু রেড। তো চাইলে এইভাবে আমরা হচ্ছে কি একটা ডিস্ট্রিবিউশন প্লট বা হিস্টোগ্রাম আমরা অঙ্কন করতে পারি। এবং পাশাপাশি এখানে আরেকটা প্যারামিটার ইউজ করা যায়, সেটা হচ্ছে রাগ ইজ ইকুয়াল টু ট্রু, ঠিক আছে। যেমন এই যে আমরা উপরে রাগ প্লট শিখলাম, সে রাগ প্লট ইজ ইকুয়াল টু ট্রু যদি দিই, তাহলে এই যে নিচ দিয়ে একটা রাগ প্লট তৈরি হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে। এই যে দিকে একটা রাগ প্লট তৈরি হয়ে যাবে, তার মানে রাগ ইজ ইকুয়াল টু ট্রু দিলে আমাদের একসাথে আমরা একটা হিস্টোগ্রাম পাবো, সাথে একটা রাগ প্লট পাবো। তো এইভাবে চাইলে আমরা একটা রাগ প্লট এবং ডিস প্লট দুইটা একসাথে অঙ্কন করতে পারি। এখন আমরা যে জিনিসটি দেখব সেটা হচ্ছে মূলত আমাদের যে হিস্টোগ্রাম বা হিস্ট প্লট, ঠিক আছে। হিস্ট প্লট আর ডিস প্লট আমি বলছি, বারবার বলতেছি একই জিনিস। তো আমরা এটা শুরু করব। তবে হিস্ট প্লট শুরু করার আগে আমরা আরেকটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে যে এখানে দেখেন আমাদের যে জিনিসটা আছে, আমরা চাইলে এখানে আরেকটু চেঞ্জ আনতে পারি বা ডিজাইনিংয়ে একটু চেঞ্জ আনতে পারি। কীরকম? যেমন ধরেন রাগ ইজ ইকুয়াল টু, এটা কেটে দিই আমি, কেটে দিয়ে আমি সাপোজ এটার এজ কালারটা আমরা মিড প্লট লিভে দেখছিলাম যে এজ কালারটা হচ্ছে এই যে বর্ডার যে কালারটা আছে এটাকে আমরা চেঞ্জ করতে পারি। আমরা যদি এখানে এজ কালার এটাকে যদি চেঞ্জ করতে চাই, সাপোজ আমি এজ কালার ইজ করে দিয়ে দিলাম হচ্ছে ইয়েলো, আমি হচ্ছে হলুদ কালারের একটা এজ কালার চাচ্ছি। এবং আমি যদি এটাকে রান করি দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে এই যে একটা বর্ডার হচ্ছে ইয়েলো কালার হয়েছে। এবং পাশাপাশি আমরা এখান থেকে আরও কিছু জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমরা চাইলে এই যে আমাদের যে বর্ডারটা আছে সেই বর্ডারের উইডথও নিজেরা কন্ট্রোল করতে পারি, এবং পাশাপাশি এটা যে দাগ আছে দাগের পরিবর্তে আমরা বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারি। যেমন যদি আমি LW দিই বা লাইন উইডথ দিই, আমি লাইন উইডথ 5 দিলাম, এবং LS বা লাইন স্টাইল ইজ ইকুয়াল টু বললাম যে আমাদের লাইন স্টাইল হবে সাপোজ এরকম হাইফেন টাইপের। আমি যদি এটাকে রান করি দেখেন এখানে কিন্তু একটা চেঞ্জ আসছে, এই যে হাইফেন টাইপ, এই যে ডট মানে ড্যাশ টাইপের একটা দাগ আসছে। এবং আমরা চাইলে এইভাবে এখানে থেকে লাইন উইডথটাও চেঞ্জ করে ফেলতে পারি। যেমন এটা যদি আমরা 10 দিই তাহলে হচ্ছে কি আরেকটু মোটা হবে। তাহলে এইভাবে চাইলে আমরা লাইন উইডথ কন্ট্রোল করতে পারি, পাশাপাশি LST দিয়ে বা লাইন স্টাইলকে কন্ট্রোল করতে পারি। এখন আমরা হিস্ট প্লট নিয়ে আলোচনা করব। তো হিস্ট প্লট আগের মতোই, ওটা নিয়ে কোনো পার্থক্য নাই। আমরা ওইখানে দেখছিলাম যে DF1 নামে আমাদের একটা ডেটা ফ্রেম রেডি করা আছে, DF1, এবং আরেকটা আছে হচ্ছে DF2 নিয়ে, DF2 হেড। আমরা যে কোনো দিয়ে হিস্টোগ্রাম তৈরি করতে পারি। যেমন হচ্ছে আমি যদি চাই আমি এই স্যালারি, ঠিক আছে, যেমন DF1 এর স্যালারি যেটা আছে সেটাতে আমি হচ্ছে একটা হিস্ট প্লট অঙ্কন করবো। তো সেটা আমি কীভাবে করতে পারি, আমি সাপোজ এখানে লিখলাম esns.histplot লিখলাম, লিখে আমাদের এখানে ডেটা ইজ ইকুয়াল টু কত হবে DF, এবং আমি বলবো এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের স্যালারির তুমি হিস্ট প্লট অঙ্কন করো। এবং এখান থেকে সরি এখানে আমাদের DF না, এটা হচ্ছে আমাদের কত DF1 বা ডেটা ফ্রেম 1, ডেটা ফ্রেম 1কে আমি লিখি, এবং দেখো এখানে আমাদের একটা হিস্টোগ্রাম অঙ্কন হয়ে গেছে। এবং আমরা চাইলে আগেরটার মতো এখানে বলতে পারি যে কেডি ইজ ইকুয়াল টু ট্রু, আর বলতে দিতে পারি। তাহলে কেডি ইজ ইকুয়াল টু ট্রু বলে এই যে সুন্দর করে কেডি ইজ ইকুয়াল টু ট্রু হয়ে গেল। এবং পাশাপাশি আমি যদি কালারকে কন্ট্রোল করতে চাই তাহলে আমি কালার এখান থেকে লিখতে পারি ধরুন অরেঞ্জ, তাহলে দিলাম অরেঞ্জ দিলাম, তাহলে এই যে অরেঞ্জ কালার হয়ে গেল, ঠিক আছে। এবং পাশাপাশি আমি এজ কালার, তারপর হচ্ছে লাইন উইথ লাইন স্টাইল, এগুলো আমরা চেঞ্জ করে ফেলতে পারি। তো কোনো ধরনের কোনো সমস্যা নেই, এবং বিনস সংখ্যা চাইলে আমরা কমাইতে বাড়াইতে পারি, তো এখানে ওটা কোনো প্রবলেম না। তো এটার সাথে সাথে আরেকটা বিষয় হচ্ছে সেটা হলো যে আমরা হিস্ট প্লট অঙ্কন যখন করতেছি, তো এই হিস্ট প্লটের সাথে আমরা চাইলে রাগ যেটা আছে, যে রাগ ইজ ইকুয়াল টু ট্রু, এটাও দিয়ে দিতে পারি। এটাও দিলে আমাদের হচ্ছে এখানে দেখেন, আচ্ছা
তো এটা দিলে দেখেন কী হলো যে আমাদের বলতেছে যে রেক্ট্যাঙ্গেল ডট সেট গট অ্যান আনএক্সপেক্টেড কিওয়ার্ড আর্গুমেন্ট রাখ। তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে হিস্ট প্লট আর ডিস্ট প্লটের মধ্যে পার্থক্যটা হচ্ছে এই জায়গায় যে ডিস্ট প্লটের মধ্যে আমরা রাগ এবং হচ্ছে হিস্ট প্লট দুইটা একসাথে অঙ্কন করতে পারি, কিন্তু হিস্ট প্লটের মধ্যে আমরা রাগটাকে অঙ্কন করতে পারি না, শুধুমাত্র কেডিকে নেওয়া যায়। তো এই জায়গাটাতে আমাদের একটু বেসিক পার্থক্য আছে। তো আশা করি আমরা হচ্ছে ডিস্ট প্লট এবং হিস্ট প্লটের যে মেইন পার্থক্যটা এটা বুঝতে পারছি। এখন আমরা লাস্ট যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের কেডিই প্লট। তো কেডিই প্লটটাও মূলত আমাদের হচ্ছে নিউমেরিক্যাল ডেটার হচ্ছে ডিস্ট্রিবিউশন জানার জন্য ব্যবহার করা হয়। তো এখানে আমরা দেখতেছি যে আমাদের কেডি প্লট ডিসপ্লেস এ কার্নাল ডেন্সিটি এস্টিমেট কার্ভ টু স্মুথ দ্য ডিস্ট্রিবিউশন। আচ্ছা, কোনো একটা কার্ভ অঙ্কন করি আর কি, অ্যাকচুয়ালি কেডি প্লট দিয়ে জাস্ট একটা কার্ভ অঙ্কন করি এবং হচ্ছে এখানে আমাদের কিওয়ার্ডগুলো আছে এবং এখানে আমাদের ডিসক্রিপশনগুলো আছে। তো আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে যে কেডি প্লট অঙ্কন করবো। তো কেডি প্লট অঙ্কন করতেছি সাপোজ কেডি প্লট এবং কেডি প্লটটা আমার DF2 এবং যে ডেটা সেটটা আছে সেটার ভিতরে আমি টোটাল বিল যেমন আমি যদি এখান থেকে df2.head দিয়ে দেখি তাহলে দেখতে পারবো যে আমাদের যে ডেটা সেটটা আছে এবং এটার টোটাল বিল যেটা আছে এটার কেডি প্লট অঙ্কন করতে যাচ্ছি এবং আমি এটাকে রান করলাম। তো রান করার পরে দেখেন এই যে একটা সুন্দর একটা কেডি প্লট তৈরি হয়ে গেছে, এটাকে বলতেছি আমরা কেডি প্লট। ঠিক আছে, তার মানে কি নর্মাল ডিস্ট্রিবিউশনের ওই যে কার্ভ যেটা আছে শুধুমাত্র কার্ভ, এই কার্ভটাকে বলতেছি আমরা কেডি প্লট। তো আমার কথা হচ্ছে আমার এখানে ডেটা আছে 266টা এবং 266টা ডেটাকে হচ্ছে আমরা নিয়ে হচ্ছে এই কেডি প্লট অঙ্কন করছি। তো এই কার্ভটা খুবই স্মুথ আসছে, তাই না? এই কার্ভটা খুবই স্মুথ আসছে। আমরা এই কার্ভটা খুবই স্মুথনেস যেটা আছে এটা একটা জিনিস কন্ট্রোল করে, সেটা হচ্ছে মূলত বিডব্লিউ অ্যাডজাস্ট নামক যে প্যারামিটারটা আছে সেটা মূলত একটা কেডি প্লটের আমাদের এই যে কেডি প্লটে হচ্ছে এই স্মুথনেসটাকে কন্ট্রোল করে। যেমন আমরা যদি এটাকে বিডব্লিউ অ্যাডজাস্ট যেটা আছে এই প্যারামিটারটা যেমন আমি যে এটাকে নিয়ে আসি এই যে বিডব্লিউ.অ্যাডজাস্ট বা হচ্ছে এটাকে যদি নিয়ে আসি ইজ ইকুয়াল টু যদি আমি 0.1 করে দিই তাহলে একটু দেখবো সেটা হচ্ছে দেখেন এই যে এটা কি খুবই মানে হচ্ছে টাইপের হয়েছে। তো এই যে অ্যাডজাস্টমেন্ট বা এই প্যারামিটার দ্বারা কি করে, এটা দ্বারা হচ্ছে মূলত স্মুথনেস করে। মূলত টাইম সিরিজের আমরা গ্রাফগুলো দেখি, আমাদের টাইম সিরিজের গ্রাফগুলোকে স্মুথ করা হয় বা হচ্ছে মুভিং এভারেজ বা বিভিন্ন ধরনের জিনিসগুলো ব্যবহার করে আমরা হচ্ছে কি স্মুথ করি। তো একটা কার্ভকে দেখেন এই কার্ভটাকে যদি আমরা স্মুথভাবে অঙ্কন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এইভাবে গিয়ে এইভাবে নিয়ে আসতে হবে। তার মানে এই যে এই কার্ভটার মতন হবে। তো যদি এটা সূক্ষ্মভাবে দেখতে চাই যে আমাদের যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোর পয়েন্টগুলোকে যদি সূক্ষ্মভাবে দেখতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে হচ্ছে এই যে আমাদের এটা ইউজ না করে আমাদের বিডব্লিউ অ্যাডজাস্ট 0.1 দিতে হবে, অথবা আমরা চাইলে 0.01 দিতে পারি বা 0.01 দিতে পারি, তাহলে আরও সূক্ষ্মভাবে দেখা যাবে এই যে। ঠিক আছে, আমি যদি সাপোজ বিডব্লিউ অ্যাডজাস্টকে হচ্ছে আমি যদি 0.8 করে দিই তাহলে দেখবেন যে আমাদের মোটামুটিভাবে এটা একটু স্মুথের দিকে চলে যাবে। ঠিক আছে, বা 0.5 করে দিই তাহলে দেখা যাবে যে কি এই যে। ঠিক আছে, তো চাইলে এইভাবে আমরা হচ্ছে বিডব্লিউ অ্যাডজাস্ট করার মাধ্যমে আমরা হচ্ছে একটা কার্ভকে স্মুথ করতে পারি, অথবা হচ্ছে একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পয়েন্টগুলো আমরা কি বের করে নিয়ে আসতে পারি। এবং পাশাপাশি এই বিডব্লিউ অ্যাডজাস্টের পাশাপাশি আরও কিছু প্যারামিটার আমরা ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে দেখেন আমি এখানে essence.kd প্লট টোটাল বিল দেখতেছি এবং এখানে দেখতেছি আমাদের 0 থেকে প্রায় $60 পর্যন্ত বিল হয়েছে। হ্যাঁ, $0 থেকে $60 পর্যন্ত। সাপোজ আমি $20 থেকে $40 পর্যন্ত যে বিলটা হয়েছে এইটার প্লট কীরকম হবে বা এইটুকুর প্লট কীরকম হবে আমি সেটা দেখতে যাচ্ছি। তাহলে এখানে একটা প্যারামিটার ইউজ করা যায়, সেটার নাম হচ্ছে ক্লিপ। কমা দিয়ে জাস্ট আমরা লিখলাম হচ্ছে ক্লিপ, এবং ক্লিপ ইজ ইকুয়াল টু দিয়ে আমরা এখানে বলে দিব যে আমাদের কত থেকে কত, আমরা 20 থেকে ধরে সাপোজ এই 20 থেকে 40 পর্যন্ত দেখতে যাচ্ছি, তাহলে 20 থেকে 40 পর্যন্ত গ্রাফটাকে দেখো। তাহলে আমরা যদি রান করে দেখেন যে 20 থেকে 40 পর্যন্ত কার্ভটা হচ্ছে এরকম। ওকে, বা আমি যদি আরেকটু ধরেন এটা কিন্তু কমাই দিই, হচ্ছে 10 দিলাম, 10 থেকে 40 পর্যন্ত, তাহলে দেখ এই যে 10 থেকে 40 পর্যন্ত হচ্ছে কার্ভটা হচ্ছে এরকম। তাহলে চাইলে আমরা এইভাবে কার্ভের বিভিন্ন অংশ মানে একদম ভ্যালু মাধ্যমে আমরা দেখতে পাই। ওকে, তো লাস্ট যে প্যারামিটারটা আছে সেটা আমরা একটু দেখবো যে লাস্ট প্যারামিটার কোনটা। তো লাস্ট প্যারামিটারটা হচ্ছে এটা শেড নামে একটা প্যারামিটার আছে, যেমন টোটাল বিল দিলাম, দেখেন এরকম আসছে। আমি যদি এখানে কমা দিয়ে শেড ইজ ইকুয়াল টু বলে দিই ট্রু, তাহলে দেখেন এখান থেকে আমাদের এই যে সুন্দর করে একটা শেড চলে আসবে বা একটা কালার চলে আসবে। ঠিক আছে, এবং এই শেডের মাধ্যমে আমরা বলতো আমাদের যে এটা দেখতে পারি। কিন্তু এখন একটা জিনিস বড় বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা দেখেন ওয়ার্নিং টাইপের একটা জিনিস আসছে, মেসেজ আসছে। তো মেসেজটা এরকম যে শেড ইজ নাও ডিপ্রিসিয়েটেড ইন ফেভার অফ ফিল। ওকে, তার মানে এই যে আমাদের যে জুপিটার নোটবুক আছে বা হচ্ছে পাইথনে এই জিনিসটা খুবই সুবিধাজনক যে মূলত ধরুন কোনো একটা প্যারামিটারকে যদি তারা চেঞ্জ করে, ঠিক আছে, তাহলে তারা এখানে আমাদের ওয়ার্নিংয়ের মাধ্যমে শেখায় বা হচ্ছে বলে দেয় যে দিস উইল বি বিকাম এন এরর C1 ভার্সন 0.14, মানে আমাদের যে C1-এর যে 0.14 ভার্সনটা আছে সেখান থেকে এই শেড নামক প্যারামিটারটা হয়তো থাকবে না। তো আমাদের কী করতে হবে, আমাদের শেডের পরিবর্তে ব্যবহার করতে হবে তখন ফিল। তো ফিল ইজ ইকুয়াল টু ট্রু, এবং ফিল ইজ ইকুয়াল টু ট্রু দিলে ওই একই কাজ করবে কিন্তু কোনো ধরনের এরর আসবে না।
তো আমাদের সিবনের লেকচার 2 এই পর্যন্তই। আমরা সিবনের লেকচার 3 জন্য ওয়েট করব।